আজকের এই বিশেষ অনুষ্ঠানে প্রিয় সঞ্চালক, সংগঠনের সভাপতি বিধায়ক শ্রী সঞ্জয় সিং, শ্রী প্রসেনজিৎ বক্সি, শ্রী সুনীত চক্রবর্তী, শ্রী নরেশ শ্রীবাস্তব, আমাদের আরেকজন বিধায়ক শ্রী বিজয় ওঝা এবং এখানে যে সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। দেখুন, এক আবর্তিত যুগ সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক পরিবর্তন এসেছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছরের পূর্তি, বন্দে মাতরমের 150 বছর, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম আবির্ভাব দিবস। ঠিক এই সময় আমি তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, তার বাইরে আমার অন্য কোনো পরিচয় নেই। আমাদের স্বপ্ন পশ্চিমবঙ্গের মানুষ বাস্তবায়িত করেছেন। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত সরকার তৈরি হয়েছে, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। আমরা পশ্চিমবঙ্গে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন খুব দ্রুত দেখতে পাই না। স্বাধীনতার পর নাটকীয়ভাবে বিধানচন্দ্র রায়ের মুখ্যমন্ত্রিত্ব গ্রহণ এবং মুখ্যমন্ত্রিত্ব গ্রহণের পরই তার ঘোষণা, যে চেয়ারে প্রফুল্লবাবু বসেছেন সেই চেয়ারে আমি বসবো না। তিনি গিয়ে বসলেন বিধানসভার একদম পিছনের চেয়ারে। তারপরের যারা মুখ্যমন্ত্রী হয়েছেন, অজয় মুখার্জি, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, এখন শুভেন্দু অধিকারী, কেউ সেই প্রথাটা ভাঙেননি। কিন্তু 60-এর দশকের যে রাজনীতি, সেটা একটা ছিল অস্থিরতার রাজনীতি। যুক্তফ্রন্ট সরকারের আশা, অজয় মুখার্জি নিজের সরকারের বিরুদ্ধে, নিজেরই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পথে বসে অবস্থান করা, বিভিন্ন ধরনের টুকরো টুকরো অপপ্রচার পশ্চিমবঙ্গের রাজনীতিকে একটা অস্থিরতার যুগে পৌঁছে দিয়েছিল। সিদ্ধার্থ শঙ্কর রায়ের ইতিহাস, সেই সময়কালটা বিভিন্ন মানুষ, বিভিন্ন পত্রকার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। সিদ্ধার্থ রায় নিজে বলেছিলেন যে সিদ্ধার্থ রায়ের নামক একজন জঘন্য ব্যক্তির পরামর্শে শ্রীমতী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেন। কিন্তু জরুরি অবস্থার পরে রাজ্যে পরিবর্তন হয়, প্রথমবারের জন্য বামফ্রন্ট ক্ষমতায় আসে, দ্বিতীয়বারের জন্য প্রফুল্ল সেনের, কেউ বলেন রাজনৈতিক ভুল, কেউ বলেন তার চূড়ান্ত একগুঁয়ামি, তার কারণে সিপিআইএম এর একটা বড় মাপের রাজনৈতিক উত্থান হয়ে যায়, যেটা তাদের কাছেও বা পশ্চিমবঙ্গের মানুষের কাছেও, সাংবাদিকদের কাছেও, অনেকের লেখা যারা পড়েছেন, সেটা কাঙ্ক্ষিত ছিল না, অপ্রত্যাশিত ছিল। তারপরের পরিবর্তন 2011 সালে। পরিবর্তনে যত ইস্যুই থাক না কেন, ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। মানুষ ওই দীঘা, গোয়া, কলকাতা, লন্ডন, দার্জিলিং, সুইজারল্যান্ডের জন্য পরিবর্তন করেননি। পরিবর্তন করেছিলেন একটা নির্দিষ্ট লক্ষ্যে, এবং লক্ষ্য ছিল একটাই, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, যার সঙ্গে সাংবাদিকরাও ওতপ্রোতভাবে জড়িত আছে। কারণ কোনো না কোনো ভাবে সংবাদ মাধ্যম, সাংবাদিকদের অধিকার বাজেয়াপ্ত করা হয়েছিল। নিরপেক্ষ সাংবাদিকতা বলে কিছু হয় কিনা, এটা নিয়েও বিতর্ক আছে।
আজ থেকে ষাটের দশকে যারা সাংবাদিকতা করতেন আর আজকে যারা সাংবাদিকতা করছেন, সেই দুই সাংবাদিকতার স্বাধীনতার ফারাক কতটা সেটা নতুন করে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশে তো ইয়েলো জার্নালিজম চলে না, কিন্তু ইনভেস্টিগেটিং জার্নালিজম চলতো। গত 10 বছরে সারা দেশ জুড়ে কিংবা সারা রাজ্যে এ ধরনের কোনো সংবাদ পরিবেশিত হয়েছে বলে আমার জানা নেই। বিচ্যুতি কি হয়নি? বিচ্যুতি হয়েছে। দুর্নীতি কি নেই? দুর্নীতি আছে। কারাপশন ইজ a বেসিক মিনাস টু হিউম্যান সিভিলাইজেশন। কিন্তু সেটা প্রকৃত অর্থে তুলে আনার জন্য যে পরিস্থিতি, সেটাও এখন কোনো না কোনো ভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এটাই মানুষ মনে করেন, এটাই সমাজবিজ্ঞানীরা মনে করেন বা পুরনো সাংবাদিকরা মনে করেন। এখন সাংবাদিক হচ্ছে বাইট ক্যাচিং সাংবাদিকতা, এটা সাংবাদিকরাই বলছেন। একজন সাংবাদিক আমার সকালে ফোন করে বলছেন, আচ্ছা দাদা বলো তো এটা কি আমার কাজ? সকালবেলা তৃণমূলের প্যান্ডেল বাঁধা হচ্ছে, তৃণমূলের না হলে এটা বিজেপিরও হতো। বাঁশ বাঁধা দেখবার জন্য আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা হাতে। এই পরিস্থিতির মধ্যে আমরা চলেছি। কাউকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে সে কোন দলের সাংবাদিক। এর থেকে বেরিয়ে আসার একটা সময় এসেছে, কিন্তু কঠিন। অনেক প্রত্যাশা নিয়ে মানুষ এবারে ভোট দিয়েছেন। আমি আবার বলছি, আমি দলের প্রতিনিধি, আমি নিরপেক্ষ নই। আমি আমার রাজনীতির সাপেক্ষে বক্তব্য রাখছি। আমার কাছে আমার দল সেটাই একমাত্র আমার পরিচয়ের জন্য, এবং সেটা আমার সম্পূর্ণ আবেগে দেহ মনে জড়িয়ে আছে। তো তার বাইরে তো আমার কোনো অস্তিত্ব নেই। আমি শ্রমিক ভট্টাচার্য অনেক মানুষ চিনছেন। ক্ষমতায় আসবার পরে হঠাৎ দেখলাম রহস্যজনকভাবে আমার গাড়ির সামনে একটা পাইলট কার যুক্ত হয়ে গেল, সেটাও আমার অজানা। আমি যেখানে থাকি 3-4 জন পুলিশ পৌঁছে গেল। আমি কোনোদিন কোনো সিকিউরিটি নিইনি, কিন্তু দেখলাম হয়ে গেল। এরকম অনেক জিনিস হয়, ঘটে যায়, আমাদের সঙ্গে হয়, আপনাদের সঙ্গে হয়। কিন্তু আমি সেই দলের প্রতিনিধিত্ব করতে এসে বলছি যে এবারে নির্বাচনে যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটা শুধুমাত্র আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে পরিবর্তন হয়নি। এই পরিবর্তন হয়েছে দীর্ঘদিনের মানুষের একটা ক্রমবর্ধমান ক্ষোভ, চূড়ান্ত অস্থিরতা, মানুষের প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল, মৌলিক অধিকার পদদলিত হয়েছিল, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অগ্রাহ্য করে অস্বীকার করে দেওয়া হয়েছিল, রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল, সাংবিধানিক সমস্ত পদগুলোর ক্ষমতা শুধু খর্বিত করা হয়নি, কালিমালিপ্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। একটা অদ্ভুত সমাজের বাসিন্দা হয়ে গিয়েছিলাম আমরা, যে সমাজটা খোলা বাজার, একটা লুম্পেন ক্যাপিটালের আপসার্জ হয়েছিল, লুম্পেন প্রোলেটারিয়েটদের আপসার্জ। কেউ কেউ বলবেন সাংবাদিকরা ইটস দ্য আপসার্জ অফ সাবলটেন্স। প্রোলেটারিয়েট শব্দটা আমাদের শব্দ নয়, কিন্তু ধার করা শব্দ নিয়ে বলছি, ইটস দ্য আপসার্জ অফ লুম্পেন প্রোলেটারিয়েট, সেটা আপসার্জ অফ সাবলটেন্স বলা সম্ভব নয় আমার পক্ষে। আমি বা আমরা যেভাবে সমাজটাকে দেখেছি, মানুষকে চিনেছি, তার মধ্যে তো সাংবাদিকতার একটা প্রভাব আছে। একটা সময় ছিল যখন আমরা প্রতিদিন ক্যাভিয়েটের দিকে তাকিয়ে থাকতাম। সবকটা ইংরেজি শব্দের মানে না বুঝলেও ডিকশনারি নিয়ে ক্যাবিনেট করতাম। আমি আগে সাংবাদিকতা মানে আপনার সম্পাদকীয় কলম পড়তাম না, শুধু খবর দেখতাম। আজ থেকে 30 বছর আগে আমাকে প্রদীপ ভট্টাচার্য বলেছিলেন, তুমি প্রত্যেকটা খবরের কাগজের সম্পাদকীয়টা পড়ো, হেডলাইন পড়ার সঙ্গে সঙ্গে একবার দেখে নেবে, তারপর সম্পাদকীয় পড়বে, তারপর কাগজ পড়া শুরু করবে। প্রদীপদার কথাটা আমি মেনেছিলাম এবং সেইভাবেই এখন আমি খবরের কাগজ পড়ি। আমার উচ্চতার মতো আমার বিদ্যা বুদ্ধি সীমিত আছে, একই রকম, কিন্তু বাস্তবে যা দেখছি, কেন যদি না মনে হচ্ছে
বাংলা ভাষা, ইংরেজি যে সংবাদপত্র আছে সেখানে সংবাদ যেন কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে। সাংবাদিকদেরও একটা নির্দিষ্ট ভূমিকা আছে। সাংবাদিকরা যদি কোনো দলের অনুগামী হয়ে যায়, দলের মতাদর্শ তো থাকে, প্রত্যেক মানুষের রাজনৈতিক মতামত আছে, সাংবাদিকেরও রাজনৈতিক মতামত আছে। দিনের শেষে সেই মতামতটাকে সে ব্যক্ত করবে, এটা স্বাভাবিক। সেও একজন মানুষ, একজন নাগরিক, সমাজের প্রতি তারও দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, রাজনৈতিক সচেতনতা আছে, রাজনৈতিক ভালো লাগা না লাগা আছে। কিন্তু সম্পূর্ণভাবে কলম ধরার পরেই যদি কেউ সেখান থেকে লেখা শুরু করে দেন কিংবা কোনো চাপের কাছে আত্মসমর্পণ করেন, সমাজের অনেক মানুষ মনে করেন যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু কোন পরিস্থিতিতে সাংবাদিককে সেই কাজ করতে হচ্ছে সেটাও বোঝা উচিত। বামপন্থীরা বলতেন যে 85% সংবাদপত্রের মালিক হচ্ছে বহুজাতিক সংস্থা সারা পৃথিবী জুড়ে। সেই জন্য শুধুমাত্র মার্কেট বরোইং পলিসিকে বাজারে তুলে ধরেই একমাত্র সাংবাদিকদের কাজ। সংবাদকে নিয়ন্ত্রণ করছেন বহুজাতিক সংস্থার কর্ণধাররা। সাংবাদিকতায় নিরপেক্ষতা নেই, সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। বামপন্থীদের এই বক্তৃতা প্রতিষ্ঠিত এবং তাদের রাজনৈতিক অবস্থান তারা বদলায়নি। সম্পূর্ণ এই ব্যবস্থাটাকে আমরাও অস্বীকার করতে পারি না। নিরপেক্ষভাবে যদি একজন কোনো রাজনৈতিক কর্মীও তাকায় তাহলে সেই ব্যবস্থাও আমরা দেখতে পাই না। আজকে দিল্লিতে যে হাউসের সন্ধ্যাবেলার যদি শো দেখেন, তার ভাষা আর এখন এই সরকার আসার আগে পর্যন্ত সেই একই হাউস, তার এখানে সংবাদ পরিবেশনা, দুটোর মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে এবং এই পার্থক্যটা দৃশ্যমানতা অত্যন্ত প্রকট এবং লজ্জাজনক। আজকে ধীরে ধীরে পোর্টালের সংখ্যা বাড়ছে। গণমাধ্যমের যুগে সাংবাদিকতা বা তথাকথিত প্রতিষ্ঠিত সংবাদপত্রের পড়ার গুরুত্ব কমছে। তরুণ প্রজন্ম প্রিন্ট মিডিয়ার দিকে খুব একটা বেশি দেখতে আগ্রহী নন এবং সেটাকে বুঝেই পাল্লা দিয়ে যারা ইলেকট্রনিক মিডিয়ায় আছেন তারাও তাদের অবস্থান বদলে ছোট ছোট রিল বার করে তারাও শুরু করে দিয়েছেন প্রচার পাল্লা দিয়ে। কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে অস্থিরতা আছে কিনা আমার জানা নেই, সাংবাদিকরা বেশি করে বলতে পারেন। এই অদ্ভুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতার মধ্যে কিন্তু মানুষের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, অনেক অজানা তথ্য মানুষের সামনে উঠে আসছে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা প্রহৃত হয়েছেন, আপনাদের পাশে সরকার দাঁড়ায়নি। সংবাদ পরিবেশন করতে গিয়ে দিনের পর দিন বহু সাংবাদিক ধারাবাহিকভাবে আক্রান্ত হয়েছেন। প্রত্যেক নির্বাচনে কোনো না কোনো সাংবাদিক নিগৃহীত হবেন, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙবে, জোর করে তার কাছ থেকে ক্যাসেট ছিনিয়ে নেওয়া হবে। এটা পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তারপরে একটা পরিবর্তন হয়েছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি জানাচ্ছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার এসেছে, আমি প্রথম থেকে বলছি এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হওয়া উচিত। আমরা এতদিন পর্যন্ত বামফ্রন্ট সরকার দেখেছি, তৃণমূল সরকার দেখেছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হয়েও তারা এত জনসম্মোহিনী ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা একটা যুগে যা ছিল থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার সরকারকে 15 বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেননি। হয়তো তার ইচ্ছাও ছিল না, এটা তৃণমূল সরকার হয়ে থেকে গিয়েছিল। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাইছি। সংগঠনের প্রতিষ্ঠাতা যখন বিজেপি, বিধায়ক এবং সভাপতি, প্রত্যেকের পরিচয় প্রত্যেকের জানা, প্রসেনজিৎ বক্সির পরিচয় প্রত্যেকের জানা। কিন্তু আমি তারপরেও আপনাদের কাছে একটাই আবেদন নিয়ে এসেছি যে দেখুন, 4 ঘন্টা বিজেপি তৈরি হয়েছে চারিদিকে। একটা রাজনৈতিক দল ক্ষমতা এলে সঙ্গে সঙ্গে
তার কাছাকাছি মানুষ চলে আসে ক্ষমতার অলিন্দে নিজেকে একটু স্বাচ্ছন্দ্য অবস্থায় মানিয়ে নিতে চায়। এই স্বাচ্ছন্দ্যটা চায় সকলে, কিন্তু তারপরেও আপনাদের কাছে একটাই আবেদন, যেখানেই বিচ্যুতি দেখবেন, কোন কারখানার গেটে যদি বিজেপির ঝান্ডা হাতে কাউকে মালিকের উপরে এক্সটর্শনের জন্য পৌঁছে দিতে যাচ্ছে এরকম ঘটনা দেখেন, সত্তর সেটাকে সংবাদ মাধ্যমে প্রকাশ করবেন। কোনো অসহায় মানুষের জমি যদি কেউ দখল করতে চায়, সেটাকে সামনে নিয়ে আসবেন, সরকারের সমালোচনা করবেন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন যে কেন এটা হলো। এই ঘটনার দেখবার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। আজকে দিনের পর দিন একটা কিন্তু অত্যাচারকে চেপে যাওয়া হয়েছে একটা নির্দিষ্ট রাজনৈতিক ভয়ে। আমি অদ্ভুত ভাবে দেখতাম, আমাকে গিয়ে সাংবাদিকরা, আমি পার্টি স্পোক্সপারসন ছিলাম, দীর্ঘদিন স্পোক্সপারসন না থেকেও আমি হয়তো সেই কাজটা করেছি। যখন সেই দায়িত্বটা আমার কাছে ছিল না, সাংবাদিকরা বিকেলে আমারই রিয়াকশন নিতে যেতেন। আমি একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছিলাম এবং বারবার বলেছি, অন ক্যামেরা বলেছি, যে এই প্রশ্নটা তো মুখ্যমন্ত্রীকে করা উচিত, এই প্রশ্নটা তো তৃণমূল ভবনে কাউকে করা উচিত, এটা তো বিজেপি অফিস, এই প্রশ্ন এখানে কেন করছেন? আসলে মুখ্যমন্ত্রীকে কেউ কোনো প্রশ্ন করতে পারতেন না। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করাটা কার্যত অপরাধে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে কোনো সমাজ থাকতে পারে না, এভাবে সাংবাদিকতা বেঁচে থাকতে পারে না। তাই নিরপেক্ষ সংবাদ মাধ্যম আপনি খুব একটা বেশি খুঁজে পাবেন আজকের পৃথিবীতে, এটা সম্ভব নয়। কারণ যারা শিল্পপতি তারা সংবাদপত্রের মালিক, এটা সত্য। একজন শিল্পপতি সংবাদ মাধ্যমের মালিকানা গ্রহণ করেন, এটা সত্য। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যদি দেখা যায়, যারা যারা নিয়েছেন, মালিকানা যাদের আছে, একই সঙ্গে এই রাজ্যে তাদের কোনো বিনিয়োগ আছে। রাজ্যে বিনিয়োগ থাকলে, রাজ্যে বাণিজ্য করতে গেলে সরকারের, আমাদের এখানে সমাজের রাজনীতিটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, গণতান্ত্রিক দেশেও মানুষের স্বাধিকার কার্যত আমরা বাজেয়াপ্ত করে ফেলেছি। পৃথিবীর অন্যান্য দেশে, যে দেশগুলোকে আমরা তথাকথিত গণতান্ত্রিক দেশ বলি, আজকে সেখানে তারা এতটা নিয়ন্ত্রণ করতে পারেনি ভারতবর্ষে যতটা নিয়ন্ত্রিত হয়ে গেছে সংবাদ মাধ্যম। আজকে তার কবল থেকে মুক্তি পাওয়া, এটাও তো একটা লড়াই, এটাও একটা ভিন্ন চিন্তা ভাবনা। প্রত্যেক জায়গায় নেপোটিজম দানা বেঁধেছে, সে কাউকে বসিয়ে দেওয়া হচ্ছে, কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন? কারণ সাংবাদিকদের জায়গা তো এই শিশির মঞ্চ নয়, সাংবাদিকদের জায়গা প্রেস ক্লাব। সেখানে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য অনুভব করছেন সেটা আপনারা বুঝবেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার একটাই আপনাদের কাছে আবেদন, যে মুহূর্তে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ত্রুটি বিচ্যুতি দেখবেন, আইন শৃঙ্খলার অবনতি দেখবেন, শিল্প সম্ভাবনাকে খুন করে একটা ভিন্ন বার্তা চলে যাচ্ছে সেটা দেখবেন, অসহায় মানুষের জমি আত্মসাৎ করা দেখবেন, ওয়াকফ প্রপার্টির ওপরে কবজা করা দেখবেন, দেবোত্তর সম্পত্তিকে গ্রাস করা দেখবেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে রাজনৈতিক হস্তক্ষেপ বা দোকানদারি দেখবেন। তৎসঙ্গে সঙ্গে সেই ব্যক্তি, সেই বিজেপি নেতা বা বিজেপির অনুগামী বা বিজেপির নেতার ছত্রছায়ায় থাকা ছবি, সেই নেতার নাম সমেত প্রকাশ করবে। তাহলেই সংবাদপত্রের বা সাংবাদিকদের অধিকার রক্ষা হবে। তো এই কার্যত পশ্চিমবঙ্গে এখন একটা অধিকার রক্ষার লড়াই এসেছে। শুধু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে রাতারাতি সমস্ত কিছু বদলে দেওয়া যাবে না, সংবাদ মাধ্যমের সামগ্রিক চেহারাটা বদল করে দেওয়া যাবে না। যারা এটা মনে করেছেন তারা ভুল করছেন। পেইড জার্নালিজম থাকবে, মাউথপিস জার্নালিজম থাকবে, ইটস আ সোশ্যাল রিয়ালিটি। এর বাইরে কেউ বেরিয়ে আসতে পারে না, এর বাইরে সকলকে বার করা যায় না। সাংবাদিকতার ক্ষেত্রেও একটা অর্গানাইজ সেক্টর থাকে।
আর আনঅর্গানাইজড ভাবে যারা আছেন তাদেরও সার্ভাইভ করতে হবে, তাদেরও খিদা আছে, তাদেরও পারিবারিক দায়বদ্ধতা আছে, তাদেরও ভালো করে বেঁচে থাকার অধিকার আছে, তাদেরও জীবনে আধুনিকতার ছোঁয়া লাগানোর, পরিবারের লাগানোর একটা ইচ্ছা আছে, দায়বদ্ধতা আছে। সেখান থেকে কিছু ঘটনা ঘটবে, কিন্তু তারপরেও এর বাইরে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রবাদী শব্দটার সঙ্গে এখন খুব এর প্রচলন হয়েছে। আসলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী শব্দটা ব্যবহার হতো না, আমরা জাতীয়তাবাদ বলতাম। জাতীয়তাবাদ এই কারণে বলি কারণ কবিগুরু জাতীয়তাবাদ শিখিয়েছেন। আর শুধুমাত্র আমি যে বিচার পরিবারের সদস্য, সেখানে হয়তো ভাষাগত অন্তরায়ের কারণে রাষ্ট্রবাদীটা, রাষ্ট্রীয় শব্দটা ব্যবহার হয় উত্তর ভারতের কারণে, কিন্তু সেখানেও আমরা একটা নির্দিষ্ট জাতিসত্তার কথা বলি। রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদ নিয়ে এসেছেন, বা আমাদের সেই যুগে বাংলায় যে জাতীয়তাবাদ তৈরি হয়েছিল, সেখানে তো কোনো খণ্ডিত সম্প্রদায় ছিল না। এই জাতীয়তাবাদের ব্যাপকতা এবং তার গভীরতা শব্দটার অনেক বেশি। যাই হোক, রাষ্ট্রবাদ বলে এসেছেন, তো সেটাও যদি সেই ক্ষেত্রে সবচেয়ে বড় একটাই প্রশ্ন, বাস একটা জায়গায় নিয়ন্ত্রণ আমরা করতে পারি বা করা উচিত, এই ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এই শব্দগুলোকে বন্ধ করতে হবে। যে যেখানে পারে যে ধরনের ভাবে মত প্রকাশের অধিকার দেয়া হবে, কিন্তু দেশকে ভেঙে দেওয়ার অধিকার কেউ কাউকে দেয়নি। যে কমিউনিস্ট পার্টি একদিন ভারতবর্ষকে 28টি ছোট ছোট রাজ্যে বিভক্ত করে তারপর ব্রিটিশকে ডমিনিয়ন স্ট্যাটাস দেবার জন্য আবেদন জানিয়েছিলেন, অধিকারী ফর্মুলা, এবং তারা সেই ম্যাপটা কিভাবে দেশকে টুকরো করা হবে সেটা পিপলস ওয়ার পত্রিকায় প্রকাশিত করেছিলেন। যারা মুসলিম লীগের তথাকথিত পরোক্ষভাবে সমর্থক ছিলেন, স্টালিনের দ্বিজাতি তত্ত্বকে মেনে নিয়েছিলেন, গ্রহণ করেছিলেন, আত্মস্থ করেছিলেন, প্রচার করেছিলেন। মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, এ কথা গান্ধীজিও বলেছেন। কিন্তু গান্ধীজি 1942 থেকে 1946 সাল পর্যন্ত তার হরিজন পত্রিকায় যত প্রবন্ধ লিখেছেন, তার মধ্যে গান্ধীজি এটাও বলেছেন, যদি এই বিশাল সংখ্যক মুসলমান হিন্দুদের সঙ্গে বসবাস করতে খুব একটা স্বাচ্ছন্দ্য অনুভব না করেন এবং তারা যদি দাবি করেন পাকিস্তানের, তাহলে পাকিস্তান হবে, কারণ তাদেরও একটা সেলফ ডিটারমিনেশনের অধিকার আছে, যদি না অবশিষ্ট বৃহত্তর জনসমাজ তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। সেদিন আমরা রুখে দাঁড়াতে কিন্তু পারিনি। এই দায়িত্ব কে নেবে? গান্ধীজি তো একটা ইঙ্গিত দিয়েছিলেন সিভিল ওয়ারের, আমরা সেদিকে কেউ যাইনি। আমরা সাংবাদিকরা যাইনি, রাষ্ট্রনেতারা যাননি, বা আমাদের যে বৃহত্তর জনসমাজ, সেই বৃহত্তর জনসমাজ সংগঠিত হতে পারেনি। সবচেয়ে বড় এই দেশের অভিশাপ হয়ে গেছে দেশভাগ। পশ্চিমবঙ্গকে পুরোটাই ভিতরে রেখে দেওয়া যেত, জিন্না মৃত্যু আর বেশি দেরি নেই এটা জানা সত্ত্বেও দ্য ওল্ড ম্যান ওয়ার ইন হ্যারি, তারা এই দেশটাকে ভাগ করে দিলেন। আমেরিকার গৃহযুদ্ধ চলেছিল 4 বছর, মারা গিয়েছিল 4 লক্ষ মানুষ, কারণ আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে বলেছিলেন, আই ডু নট বিলিভ ইন 2 নেশন, আই বিলিভ ইন 1 নেশন। সংঘর্ষ হয়েছিল। সুভাষচন্দ্র বসুকে সরিয়ে না দিলে হয়তো তার সেই নেতৃত্ব ছিল, তিনি দাঁড়িয়ে সেটা বলতে পারতেন। যদিও সুভাষ বোস এবং চিত্তরঞ্জন দাসের প্রথমে যদি বেঙ্গল প্যাক্টের যে তার যে তত্ত্ব ছিল, যেটা এখন কিছু তাদের কি ভাষা, আমার ঠিক শব্দ খুঁজে পাচ্ছি না, পরিবারের লোকজনই সেটাকে এখনো সেইটার গৌরবান্বিত করে চলেছেন, কিন্তু 1939 পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তারপরের নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অবস্থান, তার মধ্যে একটা মৌলিক পার্থক্য দেখা গিয়েছিল। সবচেয়ে বড় যিনি সাভারকার বিরোধী ছিলেন, যেখানে যেখানে হিন্দু মহাসভার সভা হতো, সুভাষ বোস সেখানে গিয়ে পৌঁছে বলতেন যে ত্রিশূল নিয়ে দেশ স্বাধীন করা যাবে না। আবার সেই সুভাষ বসু
জিন্না এবং সাভারকারের সঙ্গে পরপর দেখা করার পর একদম যখন তার পশ্চিমবঙ্গে থাকার শেষ সময়ে, মানে এখানকার অন্তিম লগ্নে, তার যে বক্তৃতা, তাতে আবার তিনি সাভারকারকে প্রেস করেছেন। আমাদের দেশভাগের ফলে 20 লক্ষ মানুষ মারা গিয়েছিল। যে বাংলাদেশে জন্ম দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, সেই বাংলাদেশে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের 70,000 বইকে আজকের ওখানে মৌলবাদীরা পুড়িয়ে দিল। ইন্দিরা গান্ধীর রেফিজির সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। 71-এর স্বাধীনতার সময়, বাংলাদেশের স্বাধীনতার সময় যশোর ক্যান্টনমেন্ট এরিয়ায় 1,25,000-এর বেশি মহিলা পাওয়া গেছিল, যাদের ধর্ষণ করে ফেলার পরেও তাদের স্তন কেটে নেওয়া হয়েছিল। এটা কিন্তু ঘটনা। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ঠিকানা দিয়ে, ধানমন্ডির বাড়ির ঠিকানা দিয়ে বলেছিলেন যে যে মহিলারা সন্তান সম্ভবা হয়ে গেছেন খান সেনাদের দ্বারা, রাজাকারদের দ্বারা, তাদের যে সন্তান হচ্ছে তার বাবা আমি, আমার বাড়ির ঠিকানাই তাদের ঠিকানা, তারা সেই পরিচয় নিয়ে বেঁচে থাকবে। সাংবাদিকরা এটা প্রচার করেছিলেন, আজও করছেন। কিন্তু এই মুজিবুর রহমান 1946 সালে লয়েড স্ট্রিট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের থিয়েটার রোডের যে বিস্তীর্ণ এলাকায় তিনি কি করেছিলেন, কি তার কর্মকাণ্ড ছিল সুরাবর্দীর দক্ষিণ হস্ত হিসাবে। ইসলামিয়া কলেজ, অধুনা মৌলানা আজাদ কলেজের তিনি ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। কালো কোট, হাতে লাঠি, কি ভূমিকা ছিল, এটাও কিন্তু আজকের তরুণ প্রজন্মের জানার প্রয়োজন আছে। গান্ধীজি 1947-এর 13ই আগস্ট সোদপুর আশ্রম থেকে তিনি সুরাবর্দীর বাড়িতে এলেন, এখন যেটাকে আমরা গান্ধী আশ্রম বলি। কোনো সময় সুরাবর্দী ওই বাড়িতে থাকতেন, সুরাবর্দীর বাড়ি বলেই সেটা পরিচিত ছিল। বাড়িটা সুরাবর্দীর ছিল না, ঢাকার এক নবাব তার কন্যার বিয়ের সময় তাকে যৌতুক হিসেবে দান করেছিলেন। সেই বাড়িতে গান্ধীজি যখন উঠলেন, সেদিন কিন্তু কলকাতার মানুষ গোটা বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়, গান্ধীজি বেরিয়ে আসেননি। এরপর 29 তারিখে নেহরুজি চিঠি লেখেন যে উই কনসিডার ইউ অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন, এবং আজকের এই ব্রহ্ম মুহূর্তে দেশ যখন স্বাধীন হচ্ছে তখন আপনার উপস্থিতি নেই, আপনি দিল্লিতে নেই, এটা ভাবতে আমাদের কষ্ট হচ্ছে, আপনি চলে আসুন। গান্ধীজি যাননি, কিন্তু ডিসেম্বরের 29 তারিখ, অগাস্টের 29 তারিখে কলকাতার যখন সমস্ত ওই সুরাবর্দীর মুসলমানরা তাকে সম্বর্ধনা দিল, তখন কিন্তু গান্ধীজি সেই সম্বর্ধনা অনুষ্ঠানে গিয়েছিলেন। অস্ত্র হাতে এই বাঙালিরাই কলকাতার আক্রমণ করেছিল। প্রফুল্ল ঘোষ এবং তখনকার পুলিশ গান্ধীজিকে পিছনের দরজা দিয়ে বার করে নিয়ে যায়। এটাও কিন্তু তরুণ প্রজন্মের জানা উচিত। 1946 সালে আমরা যারা তথাকথিত বাঙালি, ভদ্র বাঙালি আর কি, আমরা যারা ওই 25শে বৈশাখ একটু সংস্কৃতি খেলা করি, আর 23শে জানুয়ারি রাজনীতি খেলা করি, আমাদের এই বাঙালিদের একটু জানা উচিত যে এই শহরে জয়সওয়াল সমাজ, কালোয়ার সমাজ যারা ছিলেন, তারা নিজেদের সর্বস্ব, মানে তাদের তো মূলধনটা লোহার মধ্যে ইনভেস্টেড ছিল, তারা সম্পূর্ণ দরজা খুলে দিয়েছিলেন, তাদের লোহা দিয়ে তরোয়াল বানানোর সাহায্য করেছিলেন। এখন তো বহিরাগত তত্ত্ব এসেছে, এ রাজ্যে তো এটা ছিল না। হিন্দিভাষী, বাংলাভাষী, এটা নিয়ে সমস্যা ভারতবর্ষের অন্য জায়গায় আছে, কিন্তু পশ্চিমবঙ্গে নেই। তাহলে হিন্দিভাষীরা বিহার, উত্তরপ্রদেশ থেকে যারা 2-3 বছর বসবাস করতেন, আছেন, অন্তত তারা আজকে এই সম্পত্তির অধিকারী হতে পারতেন না। আজকে মধুপুরে বাঙালিদের যে সম্পত্তিগুলো ছিল, বাড়ি ছিল, এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, সেটাও দখল করা হয়েছে। পাটনায় যেখানে শত্রুঘ্ন সিনহা, যেহেতু নামটি সব পরিচিত তার জন্য বলছি, তিনি যে বাড়ির রাস্তাটায় থাকেন, তার পরিবারের বাড়ি ছাড়া আরেকটি পরিবার ছাড়া সমস্ত বাড়ি, অত্যন্ত অভিজাত এলাকা, সবকটা বাড়ি বাঙালির ছিল, একটা বাড়িও নেই। গান পয়েন্টে ছিনিয়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। ঘাটশিলায় বাঙালি আক্রান্ত হয়েছে, আক্রান্ত মানে
শারীরিকভাবে আক্রমণ করেনি, কিন্তু সম্পত্তির অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। কলকাতা শহরেরও বিভিন্ন জায়গায় অনেক বনেদি বাঙালির বাড়ি চলে গেছে, এগুলোকেও তুলে ধরতে হবে। কিন্তু আমরা যে রাজনৈতিক দল করি, আমরা বিশ্বাস করি আমরা প্রথমে ভারতীয়, তারপরে বাঙালি। এবং পশ্চিমবঙ্গে যিনি বসবাস করছেন, সে বাংলা ভাষায় কথা না বলে হিন্দি ভাষায় কথা বলছে, সেও বাঙালি। কারণ 3 পুরুষ 4 পুরুষ ধরে এখানে আছেন। যদি আমি শ্রমিক ভট্টাচার্য আমার পরিবারের ইতিহাস খুঁজে যায়, দেখা যাবে 9 জেনারেশন আগে কিংবা 8 জেনারেশন আগে আমরা ওই কনৌজের মানে কাশির আশেপাশের কোনো অঞ্চল থেকে আমরা পশ্চিমবঙ্গে এসেছিলাম, এই বাংলাদেশে এসেছিলাম। আজকে তো আমি শ্রমিক ভট্টাচার্য যদি বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি, তাহলে একজন রাজেন্দ্র জয়সওয়াল, যার পূর্বপুরুষ এই বাঙালিকে রক্ষা করেছে, তিনি কেন বাঙালি হবেন? এই বাঙালি, বিহারি, ইউপিএন এটা কারোর পরিচয় হতে পারে না। আজকে সময় এসেছে আধুনিক যুগে এর বাইরে বেরোতে হবে। আমরা এই রাজ্যে শিল্পায়নের প্রচেষ্টা করছি। ভারী শিল্প ছাড়া এমএসএমইও দীর্ঘদিন বেঁচে থাকবে না। এমএসএমই কেও যদি সার্ভাইভ করাতে হয়, তাহলেও ভারী শিল্পের প্রয়োজন আছে। আজকের যে বড় শিল্প হচ্ছে, সমস্ত ক্যাপিটাল ইন্টেন্সিভ, লেবার ইন্টেন্সিভ নয়। আধুনিকতা সর্বত্র এসছে, বিজ্ঞানের অগ্রগতিকে গ্রহণ করতে হবে, শিল্পে আত্মস্থ করতে হবে। এআই আসছে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট বাড়বে, পৃথিবীতে অর্থনীতির বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই সঙ্গে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এটা ইকোনমিস্টদের কাছে একটা একাডেমিক চ্যালেঞ্জ, কিন্তু একই সঙ্গে পলিটিশিয়ানদের কাছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ। কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট না তৈরি হলে যে বিপুল সংখ্যক কর্মসংস্থান এমএসএমই দিতে পারে, সেটা হবে না। সার্ভিস সেক্টর বাড়ানো যাবে না। তো এই রাজ্যের সামগ্রিকভাবে পরিবর্তনের জন্য এই রাজ্যের একটা দ্রুত ব্যাপক শিল্পায়নের প্রয়োজন আছে। একজন সাংবাদিক হিসেবে আমি আপনাদের কাছে আবেদন করছি, এই অ্যাসপেক্টটাকে একটু তুলে ধরবার চেষ্টা করবেন। আপনাদের স্বাধীনতা আপনার কাছে, কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। আমি বারবার ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছি, সরকার আসার আগে এবং পরে, যে আমাদের সমুদ্র আছে, আমাদের পাহাড় আছে, আমাদের নদী আছে, আমাদের উর্বরা জমি আছে, আমাদের কাছে আজকে এনাফ ন্যাচারাল রিসোর্সেস আছে। আমাদের সঙ্গে 3টে রাজ্যের সীমানা আছে যারা ইনর্মাসলি মিনারেল রিচড। আমাদের পাশে ধামড়া আছে, আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা আছে, আমাদের উত্তর পূর্ব ভারতের গেটওয়ে আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে। তারপরেও এই রাজ্যটা ভিক্ষাপাত্র হাতে নিয়ে অন্য জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, এটা চলবে না। আর সেক্ষেত্রে সাংবাদিকদের কাছে আবেদন, এটাও তাদের কর্তব্যের মধ্যে পড়ে, পশ্চিমবঙ্গের এই অ্যাসপেক্টটাকে তুলে ধরতে হবে। মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজমের দিন শেষ। এ ধরনের ট্রেড ইউনিয়নিজমকে মানুষ গ্রহণ করে না। আজকের যে বাম, নিঃসন্দেহে ট্রাইপার্টাইট চুক্তি তৈরি হয়েছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। মালিকের নীতি বিবর্জিত চুক্তিগুলোকে অসহায় শ্রমিকের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আজকেও যদি, কালকেও যদি সেটা পশ্চিমবঙ্গে হয়, সেটাকে রক্ষা করবার দায়িত্ব প্রত্যেক সাংবাদিকের। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে সারা পৃথিবীতে যাদের দিকে আঙুল দেখিয়ে যে চীনের দিকে আমরা দেখাই, চীনের একটা আধুনিক সেনজান শহরে, সেখানে 35 বছরের কোনো ওপরে কোনো ব্যক্তিকে আপনারা খুঁজে পাবেন না। একটু আমাদের মতো বৃদ্ধ মানুষকে দেখতে গেলে সন্ধ্যাবেলায় পোস্ট অফিসের সামনে অপেক্ষা করতে হবে, যারা লাইফ সাপোর্ট নেবার, টাকা নেবার জন্য সেই পোস্ট অফিসে বা পেনশন নেবার জন্য সেখানে আসেন। এক কঠিন যুগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সারা পৃথিবীতে অর্থনৈতিক এক্সপেরিমেন্ট চলেছে, কিন্তু এমন কোনো অর্থ ব্যবস্থা বা অর্থনীতি তৈরি হয়নি যে সমস্ত প্রশ্নের উত্তর তার কাছে আছে। আমাদের দলের কাছে নেই, আমাদের প্রধানমন্ত্রীর কাছে নেই, এবং পৃথিবীর অনেকের কাছেই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কঠিন পরিস্থিতির মধ্যে, যখন কোভিড উত্তর পরিস্থিতিতে, যেখানে আপনারাও শিকার হয়েছেন, অনেক সাংবাদিক মারা গেছেন, পরিবারের মানুষজন মারা গেছেন, চূড়ান্ত অর্থনৈতিক একটা দুরবস্থার মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে, কিন্তু তারপরেও সরকার চেষ্টা করেছে পাশে দাঁড়ানো।
কিন্তু সরকারই সম্পূর্ণ কাজ করে দিতে পারবে না, কারণ যত দিন যাবে অর্গানাইজ সেক্টরে সরকারি চাকরিও কমবে, সরকারের ইনভলভমেন্ট কমবে। সরকার একটা পরিবেশ তৈরি করতে পারে, সুস্থ প্রতিযোগিতা নিয়ে আসতে পারে, স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্টের দিকে নজর দিতে পারে, সরকার ইনসেন্টিভ ঘোষণা করতে পারে, সরকার ট্যাক্স হলিডে ঘোষণা করে দিতে পারে। এর বাইরে সরকার কিছু করতে পারবে না। আজকে আমাদের রাজ্যের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান। যে বেতনে এক একজন সাংবাদিক আজকে চাকরি করছেন বা করতে বাধ্য করানো হচ্ছে, একদম প্রিমিয়ার হাউসে, এটা আজ থেকে 30 বছর আগে কোনো সাংবাদিক কল্পনা করতে পারতেন না। কেউ সাংবাদিকতায় আসতো না। আজকের যুগেও যে ব্যবস্থা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, মেধাবী ছাত্রছাত্রী কোনো স্বপ্ন নিয়ে সাংবাদিকতায় আসবেন না, কারণ তা দিয়ে তার পেট পড়বে না। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য চলেছে, এই আর্থসামাজিক ব্যবস্থা চলেছে এবং সাংবাদিকতার ভবিষ্যৎ চলেছে, সাংবাদিকরা চলেছে। সব মিলিয়ে মিশিয়ে আমরা যে পরিস্থিতিতে আছি খুব একটা ভালো নেই। একটা নতুন সরকার এলেও তার কাছে অনেক চ্যালেঞ্জ আছে। মানুষের যত বেশি প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশার মধ্যেই একটা হতাশা লুকিয়ে থাকে, আর সেই হতাশা জন্ম নিতে বেশি সময় লাগে না। আর এই পরিবর্তনটা যেহেতু কোনো দলের পরিবর্তন নয়, শুধু মিউনিক থেকে এসেছেন 36 ঘন্টার জন্য একটা ভোট দিতে, দেখা হয়েছে আমার সঙ্গে। পর্তুগাল থেকে এসেছেন 2 দিনের জন্য, 2 ভাই ভোট দিয়ে চলে গেছেন। এখন এয়ার ফ্রেটও অনেক বেশি ছিল, কত লক্ষ টাকা খরচা করেছেন। আমাদের ক্লাস 3 পর্যন্ত পড়া একজন বাঙালি, একজন সোনার হীরের কারিগর হিসেবে গিয়েছিলেন দাসপুর থেকে সুরাটে। সুরাটে গিয়ে তিনি যথেষ্ট অর্থ উপার্জন করেছেন। ক্লাস 3 পর্যন্ত পড়া, হাতে একটা ঘড়ি পড়ে আছেন। আমাকে কথায় কথা বললাম, বা ঘড়িটা সুন্দর তো, কি ঘড়ি? বললেন, দাদা আমি তো ইংরেজি পড়তে পারি না। ছেলেকে ডেট্রয়েটে বাংলো কিনে দিয়েছেন। নিজের পয়সায় 3টে ভলভো বাস এবং সমস্ত ড্রাই ফুড খাবার দিয়ে, পকেট খরচা দিয়ে 3টে বাস। বিজেপির সদস্য নন, বিজেপির কোনো দায়িত্বে নেই, 3টে বাস দিয়ে লোক ভর্তি করে পাঠিয়ে দিয়েছেন নিজের গ্রামে, ভোটটা দিয়ে আয়। অসংখ্য মানুষ। একজন ব্যক্তি যিনি দেখলাম আমার দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এয়ারপোর্ট তৈরি করেন, এয়ারপোর্ট। আবার সেই এয়ারপোর্টের খাঁচাটা এক জায়গায় তৈরি হয়, প্রতিষ্ঠিত বাঙালি, বারুইপুরের ছেলে, মানে তার টার্নওভার কয়েক হাজার কোটি টাকার। সে নিজের পয়সা 2টো ট্রেন করে দিয়েছে টোটাল। ভাবতে পারেন 2টো ট্রেনে কত হতে পারে যাওয়া আসা, সেটা তার কন্ট্রিবিউশন। সিলিকন ভ্যালি থেকে এসেছেন, একজন ক্যান্ডিডেটের হয়ে কাজ করছেন। আমার এবিপি আনন্দ, 24 ঘন্টা, এদের দৌলতে আমার মুখটা অনেক বছর ধরে বাঙালিরা চেনে। তার মধ্যে একজন অঞ্জন রায় হঠাৎ চলে গেছেন কোভিডে আমাদের মধ্যে। আমাকে সবচেয়ে বেশি আমার মুখটার পরিচয়, কারণ আমার চেহারাটা তো ভালো নয়, একটু পরিবারজিত শুয়োরের মতো। তো তাকে সামনে যত বেশি করে নিয়ে এসেছিলেন সেটা অঞ্জন বন্দ্যোপাধ্যায়। সেই অঞ্জন বন্দ্যোপাধ্যায় চলে গেলেন, কিন্তু তার দৌলতে আমাকে মানুষজন চিনে গেছেন। তারপরে ইদানিং কালে একটা ভাইরাল হওয়ার কারণে আমাদের অপারেশন সিন্দুরের পর আমাদের কিছু এমপি কে পাঠানো হয়েছিল ভারতবর্ষের পৃথিবীর বিভিন্ন দেশে। ওয়েস্ট ইউরোপে আমি গিয়েছিলাম। লন্ডনে আমার একটা বক্তব্য ভাইরাল হয়ে যাওয়ার পরে আমাকে প্রচুর লোক বিদেশে চিনে গেছেন। তারা দেখাচ্ছেন যে তারা পার্টি করছেন, শ্যাম্পেন ছেটাচ্ছেন শ্যামাপ্রসাদের ছবির সামনে দাঁড়িয়ে। তা বললাম যে এটা কি আমাকে দেখাচ্ছেন ভিডিও করে? উন্মাদনা। আর শুধু বাঙালি নন, আপনি যদি বাঙালির কথা বলছেন না, বাঙালি নন। আমি যেদিন লন্ডনের ইন্ডিয়ান ডায়াসপোরায় বক্তৃতা করেছি, পরের দিন আমাদের সেনেটে এক ভদ্রলোক লাঞ্চ হোস্ট করেছিলেন। তার নাম হচ্ছে লর্ড রিঙ্গার, আপার হাউসের সদস্য ছিলেন এবং দেখলাম খুব ইনফ্লুয়েন্সিয়াল। তুমি আমাকে দেখা মাত্রই বললেন, আরে मिस्टर भट्टाचार्य कल तो आग लगा के चले गए, हम लोग को तो फायर ब्रिगेड बुलाना पड़ा। नाउ यू टेल मी, भाषण तो बहुत लंबा दे दिया,
You tell me what is the difference of what is the definition and explanation of the total breakdown of constitutional machinery, which is very much in your constitution, our Indian constitution. What is the meaning of it? Does the constitution exist in your state? What your hierarchy is doing? What the bloody you people are doing over there? এই ধরনের রেজনমেন্ট ছিল মানুষের মধ্যে। সমস্ত মানুষ এগিয়ে এসেছেন। আজকে 2 বছর আগে আমার কাছে মজিদ মাস্টারের ওই যেটা এলাকা শাসন, আমি নাম বলবো না, পরিচয় বলবো না, তিনি বিপদে পড়বেন। আমি হিন্দু মুসলমানের পার্থক্য সেভাবে করি না, কিন্তু একজন মুসলিম ভদ্রলোক সামান্য কাজ টাজ করেন, ছেলে মেধাবী, ছেলে পড়ে, আমার কাছে এসেছেন। এসে বলছেন দাদা কিছু তো আপনারা করুন, আপনারা শুধু হিন্দু মুসলমান বক্তৃতা করেন, আসল কাজটা তো করছেন না। কি কাজ? বলছে দেখুন আমার ছেলে সামনে একটা নতুন মসজিদ তৈরি হয়েছে, সেরকম একটা নামাজ টামাজ পড়তে যায় না, মাঝে মধ্যে যায়, আমারও রোজ পড়া হয় না। তাকে ডেকে নিয়ে বলছে পড়াশুনো করে কি হবে, তাকে অন্য কিছু শেখাচ্ছে। এই যে প্রকাশ্যে র্যাডিক্যালাইজেশন হচ্ছে, যারা শিক্ষিত সচেতন সংখ্যালঘু সমাজের মানুষ আছেন তারা ছেড়ে চলে যাচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জি একজনকে সহসভাপতি করেছিলেন ভারতীয় জনসংঘের, সংখ্যালঘু সমাজের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি। শ্যামাপ্রসাদের সঙ্গে তার বাড়িতে ফটো লাগানো আছে, সাধারণত মুসলিম পরিবারে কারোর ফটো থাকে না, দেওয়ালে লাগানো থাকে না। সেই পরিবারে আমি গিয়ে দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ফটো আছে। 2014 সালে যেদিন অমিত শাহ মিটিংকে কেন্দ্র করে কলকাতায় জনপ্লাবন হয়ে গেল এবং অত্যন্ত একটা স্নায়ুযুদ্ধ হলো, এবং তার জন্য আমি ধন্যবাদ না জানার কোনো কারণ নেই, সেটা একমাত্র রাহুল সিনহার কৃতিত্ব ছিল। আমি যদি সভাপতি থাকতাম ওই রিস্ক আমি নিতে পারতাম না। যে অমিত শাহ মিটিং করবেন 24 ঘন্টা আগে পর্যন্ত আমি কোর্টে মামলা লড়বো, এবং তারপরে এটা চরম রিস্ক তিনি নিয়েছিলেন। তা দুটো প্রতিক্রিয়া আমি পেয়েছিলাম, সেই মিটিং এর দুটো। তখন আমি বিধায়ক ছিলাম। একজনের বলেছিলেন দাদা মহালয়া হয়ে গেছে। মহালয়া হয়ে গেছে মানে? বলছে যে গ্রামের এক বুড়ি, সেও বলছে, তার ভাষায় বলছে, আমি বুড়ি, সে জানেই না এ দেশের প্রধানমন্ত্রীকে, অমিত শাহ লোকটাকে সে চেনেই না, কিন্তু সেও বলছে অমিত শাহ মিটিং। যেরকম মহালয়া শোনে সেরকম ভাবে। আর ওই শ্যামাপ্রসাদের সঙ্গে যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার পরিবার, তারা আমাকে বলেছেন যে বিজেপির ইতিহাসে, জনসংঘের ইতিহাসে শ্যামাপ্রসাদের মৃত্যুর পর যে ভিড় হয়েছিল, যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছিল মানুষের কাছে পৌঁছানোর জন্য, আকুতি দেখা গিয়েছিল, আজকে সেই দৃশ্য এই জীবনে আমি দেখলাম। আজকে সেই পরিবারটি বসিরহাট ছেড়ে চলে গেছে। তার কারণ কি? পারিপার্শ্বিকতা যা তৈরি হয়েছে, যেভাবে র্যাডিক্যালাইজেশন বেড়েছে, ধর্মান্ধতা বেড়েছে। আজকে শিক্ষিত সচেতন নিরপেক্ষ মুসলিম সমাজও তারাও আক্রান্ত। আজকে এখানে হুমায়ুনদের রাজত্ব চলেছে, কিন্তু কাজী নজরুল ইসলাম ব্রাত্য হয়ে গেছেন। কাজী নজরুল ইসলাম গান লিখেছিলেন, এমনই পিব সারাব ইসলামে তো হারাম, যেদিন লব বিদায় ধরা ছাড়ি দিয়ে, ধুয়ো লাশ আমার লাল পানি দিয়ে। তো সেটা লেখা নজরুলকে তো কাফের বলেই মনে করতেন সমাজ। তার পাশে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দাঁড়িয়েছিলেন, মধুপুরে পাঠিয়েছিলেন। নিজের বাবার বাৎসরিক শ্রাদ্ধের টাকার সম্পূর্ণটা তার স্ত্রীর কাছে দিয়ে আবেদন করেছিলেন বাঙালিদের কাছে, যে একজন প্রতিভাবান কবি আজকে মৃত্যু মুখে পতিত, তার পাশে দাঁড়ান, তাকে সাহায্য করুন। শ্যামাপ্রসাদ করেছিলেন। এই নজরুলরাও কিন্তু আজকে আক্রান্ত। এই সমাজটার কথাও ভাবতে হবে আপনাদের। শুধুমাত্র বিজেপি এসেছে, এটা হিন্দুত্বের জয় বলে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিকই, সংখ্যালঘুরা আমাদের ভোট দেন না, 1% কম আমরা ভোট পেয়েছি। এক একটা বুথে 0, 3 এ ধরনের ভোট পেয়েছি। কিন্তু তাদের মধ্যে সচেতনতা আনা দরকার। তাদেরও ভাবাতে হবে তাদের পরিবারকে,
যে সবচেয়ে বেশি হসপিটাল, সরকারি হসপিটালের দেখুন গিয়ে কারা? উত্তর সংখ্যালঘু। থানার লকআপে সবচেয়ে বেশি কারা? উত্তর সংখ্যালঘু। জেলে সবচেয়ে বেশি কারা আছেন? উত্তর সংখ্যালঘু। তো যারা আমাদের আগে থেকে ৭৫ বছর দেশটা চালালেন, রাজ্যটা চালালেন, তারা একটা সমাজকে সমাজ বিরোধী স্তরে পৌঁছে দিলেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা কার সঙ্গে আত্মস্থ হবেন? কোন পংক্তিতে দাঁড়াবেন? আফজল গুরুর পথে দাঁড়াবেন? ওই বাবর হুমায়ুনদের সঙ্গে দাঁড়াবে? ফিরাদ হাকিমের পংক্তিতে দাঁড়াবে? না তারা এখানে নজরুল ইসলামের কথা বলবে? তারা এখানে ওয়াজেদ আলীর সঙ্গে থাকবে, সৈয়দ মুস্তফা আলীর সঙ্গে থাকবে, সৈয়দ মুস্তফা সিরাজকে বেছে নেবে? কারা তাদের সামনে আইকন হবে? কাদের তারা অনুকরণ করবে? এটাও ভাবানোর দায়িত্ব আপনাদের। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনাদের এই প্রচেষ্টা সার্থক হোক, সফল হোক।